বিশাল প্রামাণিক আমাকে প্রশ্ন করেছে বা জিজ্ঞাসা করেছে, শ্রদ্ধেয় মহারাজ, আপনার কাছে আমার প্রশ্ন যে বাস্তুশাস্ত্র কি, ইহা কি কুসংস্কার? এই নিয়ে একটা আলোচনা করবার অনুরোধ রাখছি, আমার প্রণাম নেবেন। ঠিক আছে। তো এটা শুধু বিশালের নয়, এই বাস্তুশাস্ত্র নিয়ে আমাকে আরো অনেকেই জিজ্ঞাসা করেছে। প্রত্যেকের নাম নেওয়ার এখানে ঠিক একটা সময় বা সুযোগ নেই। বাস্তুশাস্ত্র একটা খুব বড় সাবজেক্ট, এবং এখন শুনছি যে 5 বছরের কোর্স হচ্ছে। অতএব পুরো বিষয়টা কভার করতে গেলে এখন 5 বছর লাগবে। তাই জন্য একটা প্রাথমিক বা মৌলিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। বাস্তুশাস্ত্র কুসংস্কার কি না সেটা পরের প্রশ্ন, সেটা তার প্রত্যেকের নিজের নিজের ভাবনা। যখন আমরা কোনো সংস্কারকে জানি, তার পেছনে সত্যটা বুঝতে পারি, তখন আজকে যা কুসংস্কার বলে মনে হতো, আগামীতে সেটাই আমাদের কাছে বিজ্ঞান হয়ে ওঠে। তো যাই হোক, প্রথমে আমাদের যে সৌরমণ্ডল, তাকে দেখো। সূর্য রয়েছে মাঝখানে এবং তাকে ঘিরে 9টি গ্রহ তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। দুটো শক্তির টানাপোড়েন চলছে। একটা শক্তি যা অন্তর্মুখী সূর্যের দিকে, আরেকটা শক্তি যা বহির্মুখী সূর্য থেকে দূরের দিকে, বাইরের দিকে। সেই কারণে কক্ষপথে গ্রহগুলো নিয়ত ঘুরছে। আবার গ্রহগুলো, বিশেষ করে পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য যেটা, সে তার নিজেও অক্ষপথে, অ্যাক্সিসের বরাবর ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যে দিকে বা যে দিশাতে ঘোরে সেরকম ক্লকওয়াইজ সে ঘুরছে লাট্টুর মতো। এবং সেই পৃথিবীটা একটুখানি টিল্ট করে আছে, একটু হেলে আছে। নর্থ সাউথ যে মেরিডিয়ান, উত্তর দক্ষিণ যে মেরিডিয়ান, সেটা একটুখানি হেলে আছে। এই অক্ষপথে ঘুরছে এবং কক্ষপথে ঘুরছে। এই নর্থ সাউথ মেরিডিয়ানে সেই গোলাকার, প্রায় গোলাকার গ্রহটি ঘুরছে বলে তার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হচ্ছে। বিভিন্ন গ্যাসীয় কম্পোনেন্টের দ্বারা গঠিত পৃথিবীকে ঘিরে একটা অ্যাটমসফিয়ার বা পরিবেশ রয়েছে, যা আমাদের এই গ্রহে প্রাণকে ধারণ করতে সহায়ক হয়েছে। এবং সেইটার জন্যই এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, তার একটা ডিরেকশন বা তার একটা দিক তৈরি হয়েছে। সেই অনুযায়ী সূর্যের সাথে, মূলত সূর্যের সাথে এই পৃথিবীটার, এই গ্রহটার একটা অ্যালাইনমেন্ট, একটা পজিশন, একটা ব্যালেন্স, একটা ভারসাম্য
একটা অবস্থান আছে, যার কারণে শক্তি হোক বা তরঙ্গ হোক বা কম্পন হোক, তার কিছু দিক আছে বা দিশা আছে যে অনুযায়ী সে চলে বা প্রবাহিত হয় আমাদের এই পৃথিবীতে। যে কারণে একদম সহজভাবে যেটা সবাই বুঝতে পারে যে সূর্য উঠছে পূর্ব দিকে, আসলে উঠছে না সূর্য, পৃথিবীটা ঘুরছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে যেন আমরা স্থির আছি আর সূর্যটা উঠছে, পূর্ব দিকে রোদ পড়ছে। আবার যখন সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে তখন পশ্চিমের রোদটা এসে পৃথিবীর ওপরে পড়ছে এবং সূর্যটা ঘুরছে, তার বায়ু, সে বায়ুর দিশা, অনেক কিছু শক্তি কাজ করছে যেগুলো প্রত্যক্ষ সরাসরি বুঝতে পারছি আমরা। বাতাস, মাটি, গ্র্যাভিটি, নদীর ডিরেকশন, এই সবগুলো বুঝতে পারছি। কিছু কিছু অপ্রত্যক্ষ সরাসরি আমরা চোখে দেখতে পাচ্ছি না বা সরাসরি বুঝতে পারছি না, কিন্তু আরেকটু সূক্ষ্মভাবে আমরা অনুভব করতে পারবো শক্তির তরঙ্গ, বিভিন্ন দিক তার শক্তির তরঙ্গ। তাহলে যখন বাস্তুবিজ্ঞানের কথায় যখন আমরা আসি, তখন প্রথমে যেটা বিচার করতে হয় সেটা হচ্ছে যে জায়গাটা বা যে জমিটাতে আমি আছি বা আমি থাকছি বা আমি ব্যবহার করছি, সেই জমিটার অবস্থান, সেটা কোথায়, কতটা উঁচু, কতটা নিচু, তার থেকে জলাধার কিংবা নদী কতটা দূরে, বা রাস্তা বা পথ কতটা দূরে, কোন দিকটা উত্তর, কোন দিকটা পূর্ব, কোন দিকটা পশ্চিম, জমিটা কোন দিকে মুখ করা, এর উপরে সেই জমিটার ওপর কীরকম ধরনের শক্তির তরঙ্গ আছে, সেটা শুভ না অশুভ তা নির্ভর করে। শুধুমাত্র জমি এবং বাস্তুর ওপরেই, তখনও বাড়ি বা গৃহর কথা আসছেই না, তার উপরেই অনেক কিছু, অনেক বিজ্ঞান নির্ভর করে আছে। তাই জন্যে এককালে সেই বাস্তু শুদ্ধি করা হতো নানা রকম যজ্ঞ করে, সেও এক বিজ্ঞান। সেই বাস্তুর মধ্যে যদি কোনো শক্তির বা ভারসাম্যের বিকার থাকতো, তার জন্য বাস্তু শুদ্ধি করা হতো। শুধু তাই নয়, যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, অর্থাৎ কোনো জায়গায় যদি কিছু হত্যাকাণ্ড বা আত্মহত্যা বা অনেককে মেরে একটা জায়গায় পুঁতে দিয়ে চলে যাওয়া হয়েছে, এরকম ধরনের ঘটনা এককালে খুব ঘটতো, সেই জায়গাটায় যদি পুঁতে দিয়ে থাকে কেউ, তাহলে তার একটা কিন্তু প্রভাব সেই বাস্তুর উপরে পড়বে। তার যে একটা অশুভ প্রভাব, একটা ভাইব্রেশন সেই জমিটাকে ঘিরে বা সেই অঞ্চলটাকে ঘিরে থাকবে। তখন সেই জমিটা যদি পরবর্তীকালে কেউ কোনো ভালো কাজে ব্যবহার করতে চান, তো সেকালে তার জন্য ওই বাস্তু শুদ্ধির যজ্ঞ করতে হতো, অর্থাৎ সেই ভাইব্রেশন কাটানোর জন্য কিছু পূজা, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ করতে হতো, যাতে করে সেই দোষ কেটে যায়। যখন গৃহ নির্মাণ হতো, তখনও সেই বাস্তুর বিজ্ঞান এবং সূর্য এবং দিক এবং কোণ, কর্নার, কোণ, এইগুলো দেখে নেওয়া হতো। শুধুমাত্র একটি বাড়ির ক্ষেত্রে নয়, একটা গ্রামও যখন গড়ে উঠত, এই বাস্তুবিজ্ঞানকে মাথায় রেখে সেই গ্রামকে গড়ে উঠতে দেওয়া হতো। অর্থাৎ গ্রামের যে প্রধান বট গাছটা সেটা কোন দিকে থাকবে, গ্রামের মন্দিরটা কোথায় থাকবে, গ্রামের যে প্রধান পুকুরটা সেটা কোথায় হবে, গ্রামের যে জমি জায়গা চাষবাস সেটা কোন দিকটাতে হবে, গ্রামের মানুষ যারা ঘর তৈরি করে থাকবেন
সেই ঘরগুলো কোথায় হবে, কোন দিকে মুখ করে হবে, এই রকম পুরো একটা প্ল্যান করে বাস্তুবিজ্ঞান অনুযায়ী নির্ধারিত হতো যে গ্রামগুলো কিভাবে তৈরি হবে। পরবর্তীকালে যখন নগর সভ্যতা এসেছে তখন আস্তে 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 এই বাস্তুবিজ্ঞানটা কিছুটা হারিয়ে গেছে, কারণ নগরটাকে একটা ওইরকম ইউনিফর্ম ভাবে ঠিক তৈরি করা যায় না। সাধারণত নগর একটা ছোট বা দুটো ছোট বা তিনটে চারটে ছোট ছোট গ্রাম দিয়ে শুরু হতে হতে জায়গাটা ব্যবসায়িক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে খুব উপযুক্ত হয়ে যাওয়ার দরুন লাগাম ছাড়া ভাবে ওখানে ঘর বাড়ি তৈরি হতে আরম্ভ করে, রাস্তা রাস্তা তৈরি হতে আরম্ভ করে। ধীরে 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 বাস্তুবিজ্ঞানের যে সেন্ট্রাল সিস্টেমটা ওটা হারিয়ে যায়। তাই জন্য টাউন প্ল্যানিং বা সিটি প্ল্যানিং এর সাথে আর বাস্তুবিজ্ঞানটা কাজ করে না। তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে দেখতে হয় যে অন্তত আমার বাড়িটা বা আমার ঘরটা ঠিক ঠিক বাস্তুশাস্ত্র অনুযায়ী হচ্ছে কিনা। আগেকার দিনে ভারতবর্ষে অন্তত ঋষিরা বা সমাজের যারা মাথা ছিলেন তারা এই বাস্তুশাস্ত্র নিয়ে তাদের অগাধ জ্ঞান ছিল। আজও যদি আপনারা এমনকি খনার বচন টচনও দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কটা অনেক নিবিড় ছিল। প্রকৃতির মধ্যেই যে জ্ঞান সেটা মানুষের মধ্যে সহজেই ফুটে উঠত। মানুষ জলের দিকে তাকিয়ে, মেঘের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে, গাছপালা, জমির দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারত এবং সেই অনুযায়ী নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে তাদের অনেক সুবিধে হতো। এখন আমরা প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে এসেছি, তাই জন্যে বাস্তুবিজ্ঞান, বিজ্ঞান না কুসংস্কার ইত্যাদি নিয়ে মনের মধ্যে প্রশ্ন জাগছে। সাহেবরা যেটাকে বিজ্ঞান বলে সেইটাকে আমরা বিজ্ঞান বলতে শিখেছি, আর আমরা যেটা হাজার হাজার বছর ধরে জেনেছি সেইটাকে আমরা অবিদ্যা বা কুসংস্কার বলতে শিখেছি। অতএব এখন আমরা অনেকটা বিযুক্ত হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের শিকড় থেকে, মাটির থেকে, প্রকৃতির থেকে, এমনকি অন্তর প্রকৃতির থেকেও। যার জন্য আমাদের বাইরে থেকে তথ্য নিয়ে আবার নতুন করে এই বাস্তুবিজ্ঞান বিষয়টাকে বুঝতে হবে। একটু আগেই বলছিলাম চারটে কোণ, কোনো একটা প্রতিষ্ঠান হোক, কোনো একটা কেন্দ্র হোক, কোনো একটা বাড়ি হোক, এই চারটে কোণ প্রথমে দেখতে হয়। প্রবেশ প্রস্থান এইটা দেখতে হয়। ওই একই কথা, আমরা যেমন এখনো যখন কেউ বাড়ি টাড়ি খোঁজে, ঘর বাড়ি খোঁজে, তখন পূর্ব দিক খোলা আছে কিনা, দক্ষিণ দিক খোলা আছে কিনা আমরা দেখি, দক্ষিণ দিকে বারান্দা আছে কিনা, দক্ষিণ দিকে জানলা আছে কিনা, পূর্ব দিকে জানলা আছে কিনা খুলি। কারণ সহজ বিজ্ঞান সেটা। সূর্যের প্রথম আলোটা যদি ঘরের মধ্যে পড়ে সেই আলোটা খুব ভালো আমাদের শরীরের পক্ষে। সূর্যের শেষ আলোটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই জন্য আমরা যে আর্য সংস্কৃতির উত্তর সাধক, আমরা ওই উদিত সূর্যকে পূজা করতে শিখেছি, উদিত সূর্যকে আমরা আহ্বান করতে শিখেছি। সেই সূর্যকে নিয়েই আমাদের গায়ত্রী মন্ত্র, অর্থাৎ যে সূর্য রোজ ভোরবেলা উঠছে সেই সূর্য শরীরের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক। যে কোনো কাজ দেখবেন মর্নিং ওয়াক করতে বলবেন ডাক্তাররা, কখনো বলবে না যে আফটারনুন ওয়াক করুন। সকালবেলা উঠে সবসময় যোগাসন করতে বলবেন যোগাচার্যরা। সকালবেলা উঠে সূর্যের দিকে তাকিয়ে থাকতে বলবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন তার বাবার কাছ থেকে শিখে শেষ বয়স পর্যন্ত এইটা অভ্যেস করতেন। ভোরবেলা সেই সূর্যের দিকে তাকিয়ে থাকতেন স্থির হয়ে, যতক্ষণ পারতেন
এক মনে, ওটাই ছিল তার ধ্যান, ওই ছিল তার স্মরণ মনন। চোখের পক্ষে ভালো, মস্তিষ্কের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। এই সমস্ত ভাইরাস টাইরাস নিয়ে যা ভীতি, পালাবে যদি কেউ ভোরবেলা সূর্যের দিকে তাকিয়ে থাকে, সেই সূর্যের আলো শরীরের উপর যদি পড়ে। তাই জন্য মানুষ যখন বাড়ি করেছে বা বাড়ি খুঁজেছে, সবসময় খুঁজেছে যে এমন বাড়ি হোক যেখানে অন্তত সূর্যের প্রথম রোদটা বাড়ির মধ্যে এসে পড়ে, ঘরের মধ্যে এসে পড়ে। যে বিছানায় আমি শুয়ে আছি সেই বিছানায় যদি আমার কপালের ওপর প্রথম রোদটা এসে পড়ে, প্রথম আলোটা, এবং তাতে যদি আমার ঘুম ভাঙে, খুবই উপকারী। মানুষ খুঁজেছে এমন বাড়ি যেখানে দক্ষিণ দিকটা একটু খোলা, কারণ বেশিরভাগ সময় এই শীতকালে যেমন দক্ষিণ দিকে রোদটা অনেকক্ষণ থাকে, এবং যখন বাতাস বয় বিশেষ করে গ্রীষ্মকালে বসন্তকালে, তখন এই দক্ষিণের বাতাস আমাদের পক্ষে খুব উপকারী। এখন শীতকালে যেমন উত্তরের বাতাস বইছে, দেখবেন এতে শরীরের মধ্যে শ্লেষ্মা তৈরি হবে, হাড় একদম কাঁপিয়ে দেবে। এই বাতাসটাই যখন কিছুদিন পরে, কয়েক সপ্তাহ পরে ঘুরতে ঘুরতে বা দক্ষিণ দিকে আসতে আরম্ভ করবে, তখন বুঝবেন আপনারা বসন্তকাল আসছে, এবার স্বাস্থ্য ফিরছে, প্রকৃতিতে আবার যেন নতুন জীবন, নতুন যৌবন, নতুন প্রাণ আসতে আরম্ভ করছে। এটা শরীরের মধ্যে আপনারা অনুভব করবেন। তাই যে পূব এবং দক্ষিণ মুখ বাড়ি হলে, যেখানে প্রবেশটাও দক্ষিণ মুখ যদি হয় বা পূব মুখ হয়, মঙ্গল, ভালো। যদি জানলা টাল্লা সবকিছু দরজা যতটা সম্ভব যদি পূব দিক এবং দক্ষিণ দিক খোলা থাকে, ভালো। এবার চারটে কোণ। প্রথমেই বলি ঈশান কোণ, নর্থ ইস্ট, উত্তর পূর্ব যে কোণ, দেবস্থান। ঈশান কোণে দেবস্থান, ঠাকুরের জায়গা, ভগবানের জায়গা, ঈশ্বরের জায়গা। ঈশান কোণে যা হয় সেটা পুরো জায়গাটাকে প্রভাবিত করে। ঈশান কোণে যদি ঠাকুর ঘর থাকে, একটা গ্রামের ঈশান কোণে যদি মন্দির থাকে, শুধু থাকলেই হবে না, সেই মন্দিরে নিয়ত যদি পূজা অর্চনা, স্মরণ মনন, অনুধ্যান, ভজন কীর্তন হয়, তার মানে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, একটা আধ্যাত্মিক ভাইব্রেশন তৈরি হচ্ছে, একটা পজিটিভ ফিল্ড তৈরি হচ্ছে। আর সেইটা আস্তে 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 পুরো গ্রামটার মধ্যে, ঠাকুরঘর হলে পুরো বাড়িটার মধ্যে ছড়িয়ে পড়ছে। অনেক সময় দেখি আমরা ঈশান কোণে বাথরুম পায়খানা তৈরি করে, ভগবান জানে কেন। বেছে বেছে এই সমস্ত ফ্ল্যাটগুলো আমি দেখি প্রমোটাররা তলার পর তলা, তলার পর তলা তুলেছে, এই চেম্বারের লেয়ার তৈরি করেছে, সেই অনুযায়ী ট্যাঙ্ক করেছে, আর সব ফ্ল্যাটের সমস্ত বাথরুমগুলো ঈশান কোণে পড়েছে, তার লাইনটা ঈশান কোণে পড়েছে। নানা রকম শারীরিক রোগ, ভোগ, দুর্ভোগ, মানসিক কষ্ট, যন্ত্রণা, দূরত্ব, রাগারাগি, ঝামেলা, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আত্মহত্যার চেষ্টা করা, অকাল মৃত্যু, যত রকম দুর্যোগ হওয়ার হয়। এরকম অবস্থায় আছে এমন বহু লোককে আমরা বলে বাধ্য করেছি, যা আছে সব পয়সা খরচা করে ঈশান কোণের বাথরুম পায়খানা ভাঙো, অন্য জায়গায় করো, ঠাকুর ঘর করো, করে দেখো কি হয়। কেউ যখন সাহস নিয়ে আমাদের কথা শুনে সেটা করেছে, সঙ্গে সঙ্গে পার্থক্য বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে। মানে দিক বিজ্ঞানটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই তার প্রভাব। আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হয়।
ধর্মভূমি বলা হয়, যেখানে আধ্যাত্মিকতার পীঠস্থান। পুরো পৃথিবীর যত ধর্ম, যত সাধনা, যত আধ্যাত্মিকতা, একটা আত্ম অনুসন্ধান, জীবনের সত্য নিয়ে গবেষণা, তার রাজধানী হচ্ছে ভারত, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত। পুরো ভারতবর্ষ হচ্ছে দেবভূমি, কারণ ভারতবর্ষের ঈশান কোণে হিমালয়, নর্থ ইস্ট, উত্তর পূর্ব, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না আর। এরকম ধরনের ফিল্ড পৃথিবীর আর কোনো দেশে নেই। তিনটে দিক সমুদ্র দিয়ে ঘেরা, উত্তর পূর্ব হিমালয়, প্রাচীনতম কাল থেকে বহু যোগী, বহু ঋষি, বহু মুনি, বহু গুরু, বহু ধর্মের উৎপত্তি সেখানে। আজও সেখানে নিরন্তর বহু ত্যাগী মানুষের ধ্যান এবং তপস্যার জেরে আমাদের দেশটা এখনো আছে। আমরা আছি, আমরা এখানে আছি, কথা বলছি আধ্যাত্মিকতা নিয়ে, ধর্ম নিয়ে, জীবন নিয়ে, তাদের আশীর্বাদে, তাদের কৃপায়। তাই জন্য যখন কোনো বাড়ি হবে বা কোনো ঘর হবে, যদি নিজের ঘরটিতেও যদি কেউ একটু জপ ধ্যানও করতে চায়, ধূপধুনো দিতে চায়, শাঁখ বাজাতে চায়, তাহলে নিজের ঘরে যেটা ঈশান কোণ হচ্ছে, চেষ্টা করতে হয় যে সেইখানে একটা ছোট্ট মতন ঠাকুরের জায়গা করে, ঠাকুরের ছবি টবি রেখে সেইখানে একটুখানি চোখ বুঝে জপ টপ করা। তাহলে ওই পুরো ঘরের এবং বাড়ির মধ্যে সেই শুভ ভাইব্রেশন, সেই সাধনার ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। অগ্নিকোণ অর্থাৎ হচ্ছে যেটা সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কোণ, নামটা শুনেই বুঝতে পারছেন। অগ্নিকোণ রান্নাঘরের জায়গা, যেখানে রান্না হবে, যেখানে আগুন জ্বলবে। যদি কখনো অগ্নিকোণে আগুন লেগে যায় কোনো গ্রামের, আপনারা মিলিয়ে দেখবেন এটা, যদি অগ্নিকোণে কখনো গ্রামে আগুন লাগে, সে আগুন ছড়াবে না, অগ্নিকোণেই আগুন লাগবে, অগ্নিকোণেই নিভে যাবে। যদি দেখেন কখনো বায়ুকোণে আগুন লেগে গেল, অর্থাৎ যেটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট কর্নার, উত্তর পশ্চিম, সঙ্গে সঙ্গে বায়ু নামটা দেখুন, সঙ্গে সঙ্গে সে আগুনটা ছড়িয়ে পুরো গ্রামকে ভস্ম করে দেবে। কত সায়েন্স, কত বিজ্ঞান এবং কত প্রাচীন কাল থেকে ঋষিরা এগুলো জেনে সেই অনুযায়ী মানুষকে তারা পথ দেখিয়েছেন। তাই যেখানে রান্না বান্না হয়, আগুন টাগুন জ্বলে, সেখানে ভয় থাকে যে ধুম করে কোথায় একটু আগুন টাগুন লেগে যেতে পারে। কিন্তু অগ্নিকোণে যদি আগুন লেগে যায়, বেশি দূর সে আগুনটা ছড়াবে না, ওখানে কন্ট্রোল হবে। শুধু তাই নয়, এই যে বাড়িতে বাড়িতে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখছেন, সেই ইলেকট্রিসিটির যে মেইন মিটারটা, তার যে মেইন জেনারেশনটা বাড়ির মধ্যে থেকে হচ্ছে, সেটাও যদি অগ্নিকোণে রাখা হয়, সেটাও শুভ, ভালো, অন্য জায়গায় না রেখে। যদি ইলেকট্রিকের কোনো শর্ট সার্কিট কিছু হয়ে যায়, তাহলে সেই বিপদটা পুরো বাড়িতে সংক্রমিত হবে না। নৈঋত কোণ, ভারী কোণ, যেটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, এখানে ফাঁক রাখতে নেই, এটাকে ভারী কোণ, ভারী করতে, সিঁড়ি টিড়ি হোক বা গুদাম ঘর হোক, ওয়্যার হাউস হোক, ভাড়ার ঘর হোক, ভারী কোণ এটা। নৈঋত কোণ যদি একটু উঁচু হয় ভালো, ঈশান কোণ যদি একটু নিচু হয় ভালো। ঈশান কোণ হবে হালকা আর নৈঋত কোণ হবে ভারী। গৃহকর্তা নিজে যদি নৈঋত কোণের ঘরে থাকে, তাহলে সেটা তাঁর শরীরের পক্ষে উপকারী। বায়ুকোণে হচ্ছে
আমাদের স্নান, বাথরুমের জায়গা, বায়ুকোণ। এছাড়াও আরো অনেক বিস্তারিত ছোটখাটো ব্যাপার আছে, তার মধ্যে যাচ্ছি না। আবার বেশি বাড়াবাড়ি করারও দরকার নেই। আপনারা যদি এখন জাপানি ফেংশুই বই নিয়ে পড়তে বসেন বা ইউটিউবে দেখতে আরম্ভ করেন, তাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। যে বালিশটা এখানে রাখতে হবে, পর্দাটা ওইখানে ঝোলাতে হবে, ফুলদানিটা সেইখানে টাঙাতে হবে, হ্যাঙ্গারটা অমুক জায়গায় অমুক অ্যাঙ্গেলে অমুক মুখ করে রাখতে হবে, এই রঙের টেবিল ক্লথ পাততে হবে, সেই রঙের রুমাল নাড়াতে হবে। মাথা খারাপ হয়ে যাবে। ওইটা একটা কুসংস্কার বাই হয়ে যাবে। যেমন সূচিবায়ুগ্রস্ত হয়ে যায় আমরা, সেরকম ফেংশুই বায়ুগ্রস্ততা হয়ে যায় মানুষ। অত বাড়াবাড়ি করার দরকার নেই, মূল জায়গাটা ঠিক রাখা দরকার। এটাও জানতে হবে, যেমন ধরা যাক একটা বাড়ির ক্ষেত্রে কি একটা কোনো ক্লাবের ক্ষেত্রে কি কোনো একটা সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি পূর্বমুখ হওয়া ভালো বা দক্ষিণমুখ হওয়া ভালো। দোকানের ক্ষেত্রে যেখানে ব্যবসা হয় পশ্চিমমুখ হলে ভালো হয়, ভালো কেনা বেচা হয়, ভালো ব্যবসা হয়। দক্ষিণমুখ হবে সেই ব্যবসার দরজা, ব্যবসার মূল যে এন্ট্রেন্স পয়েন্ট, যেখান থেকে ক্লায়েন্ট ঢুকবে, এবং যিনি বিক্রেতা বা দোকানদার বা ব্যবসা করছেন তিনি পশ্চিম মুখ করেই দাঁড়াবেন বা বসবেন। যদি কারোর ব্যবসাতে দেখা যাচ্ছে যে সেরকম সে সাড়া পাচ্ছে না, তাহলে এই ডিরেকশন পাল্টে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। একটুখানি ভাঙাচোরা যদি করতে হয় করে এই ডিরেকশনটাকে পশ্চিমমুখ করে পরীক্ষামূলকভাবে দেখতে পারেন। যারা একটু সন্দিহান, সংশয়গ্রস্ত, তাদের মানতে হবে না, পরীক্ষা করে দেখুন, নিজের জীবনে ফলটা দেখুন। পশ্চিমের রোদে কয়েকদিন বসে থাকুন, দেখুন। তারপরে আবার কয়েকদিন পূবের রোদে, সকালের রোদে বসে থাকুন, দেখুন শরীরের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। কোন বাতাসে কিরকম প্রতিক্রিয়া হয় দেখুন, কোন মাসে কখন। এই সব দিক বিচার করে যে 12টা মাস আমাদের কেমন যায়, 6টা ঋতু কেমন যায়, এবং এই ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাজ করে, সূর্যের সাথে পৃথিবীর যে সম্পর্ক, এই সবটা দেখে নিয়ে ঋষিরা এই ধরনের কিছু বাস্তুবিজ্ঞানের কিছু আমাদের রোড ম্যাপ তৈরি করে দিয়েছেন। রাস্তাটা কোন দিকে হলে ভালো হয়, সবকিছু যে মেলানো যাবে তা নয়, এটা ঠিকই। একদম সমস্ত অঙ্ক বা ফর্মুলা মিলিয়ে যে আমরা জমি পাবো, এখন তো মানুষ বেশি, জমি কম। যদি একটু ভালো জমি নিতে চান তো দেখবেন একদম মানে নিজেকে বিকিয়ে দিয়েও সেই জমি পাওয়া যাবে না। তাই জন্য যা হাতে পাওয়া যাচ্ছে তারই মধ্যে যতটুকু সম্ভব সেই বিজ্ঞানটাকে নিয়ে নিজেরা যদি কখনো ঘর বাড়ি করতে যান, তাহলে অন্তত এই বিজ্ঞানটাকে মাথায় রেখে বা তেমন বিজ্ঞান জানেন সেইটাকে তাকে নিয়ে এসে তার সাথে একটুখানি পরামর্শ নিয়ে যদি করেন, তাহলে সব দিক দিয়ে তার সুফল এবং মঙ্গল আপনারা অনুভব করতে পারবেন। বাস্তুবিজ্ঞান এখন খুব চর্চার বিষয় হয়ে গেছে, যার জন্য আরেকটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে নানা মুনির নানা মত। আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শিখেছি, জেনেছি, সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কিন্তু এইবার যদি আপনারা ভাবেন যে বাজার থেকে 10টা বাস্তুবিজ্ঞানের বই কিনে নিয়ে এসে কনসাল্ট করবো, আবার দেখবেন সব ঘুরিয়ে যাচ্ছে। কোথাও বলবে দেখবেন ঈশান কোণে দরজা হওয়া ভালো, উত্তরমুখ বাড়ি হওয়া ভালো। উত্তরমুখ বাড়ি হলে যত আয় হবে ততটাই ব্যয় হবে, এবং ঘরে এবং বাড়িতে ভীষণ ধুলো হবে, নোংরা হবে, ঝুল হবে। দেখবেন করে, আমি নিজে দেখেছি। নর্থ ফেসিং উত্তরমুখ ঘরে আমি নিজে 10 বছর থেকেছি, আমি জানি কি হয়।
একমাত্র সাধুরা সহ্য করতে পারে উত্তরমুখ ঘর, কারণ সাধুদের তো আয় ব্যয় নিয়ে অত মাথা ব্যথা নেই, যাদের মধ্যে ত্যাগ আছে তারা পারে। গৃহীদের পক্ষে খুব অসুবিধা হবে। পশ্চিমমুখ যদি ঘর হয় বা বাড়ি হয়, প্রচন্ড তামসিক হবে শরীর এবং বাড়ির পরিবেশ, এবং সে বাড়ির কোনোদিন উন্নতি হবে না, একটা ঘর বাড়াতে পারবেন না কখনো। যত দিন যাবে ঘরটার আস্তে আস্তে পতন হবে, আস্তে 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 মানে সেটা জঞ্জাল হয়ে উঠবে বাড়িটা পশ্চিমমুখ হলে। কিন্তু যখন নানা রকম বই পড়বেন আপনারা দেখবেন নানা মুনি নানা মত, সেই প্রাচীন সংস্কৃত ভাষা ব্যাখ্যা করতে গিয়ে একজন একরকম বুঝেছেন, আরেকজন আরেক রকম বুঝেছেন। তাই জন্যে প্র্যাকটিক্যাল নিজের জীবনে যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে এই ব্যাপারে পরামর্শ নেওয়াই ভালো। এখনো পর্যন্ত সেই বিজ্ঞানকে উদ্ধার করে যখন চর্চা করা হচ্ছে তাদের মধ্যে খুব একটা বোধই নেই, তাদের মধ্যে কিছু কেরিয়ারিস্ট আছে যারা বাস্তুবিজ্ঞানের কোর্স কমপ্লিট করে বাস্তুবিজ্ঞানী হয়ে যারা কনসালটেন্সি ফিজ নিয়ে নিজের জীবন নির্বাহ করবেন, তেমন লোকের অংশগ্রহণটা বেশি। যারা বোধি হয়ে মানুষের উপকার করবেন, সমাজের মঙ্গল করবেন, তেমন লোকের সংখ্যাটা নেহাত নগণ্য। যার জন্য মিস ইনফরমেশন বা ভুল তথ্য বা ভ্রান্ত তথ্য অনেক আছে। কল কারখানা, এয়ারপোর্ট, রেস্তোরাঁ, হোটেল, ঘর বাড়ি, শহর নগর সব কিছুরই একটা বাস্তুতন্ত্র আছে। এমনকি বাড়ির শেপ, বাড়ির যে আকার, আপনারা সবাই জানেন মিশরের পিরামিডের কথা। ওই স্ট্রাকচারটা কেন? শুধুমাত্র আশ্চর্য হয়ে লোকে পিরামিড দেখতে যায়, কিন্তু ওই স্ট্রাকচারটা অত কাণ্ড করে কেন তৈরি করা হতো হয়েছিল? শুধুমাত্র একটা দুটো রাজা রাজার মৃতদেহ মানে অক্ষুণ্ণ রাখার জন্য, নাকি ওটা একটা ভাইব্রেশন তৈরি করে? আমাদের পুরনো পুরনো মন্দিরগুলো ওই গম্বুজ বা গম্বুজের উপরে যে চূড়ো, ওই চূড়োর আকারটা কেন? বা অনেক জায়গায় যেখানে আপনারা বৌদ্ধ স্তূপ দেখবেন সেটা এই গোলাকার কেন? এই চৌকো কনস্ট্রাকশন হলে কেমন হয়? ট্রায়াঙ্গুলার কনস্ট্রাকশন হলে কেমন হয়? গোলাকার হলে কেমন হয়? এই আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য, এর সাথে বাস্তুবিজ্ঞানের একটা নিবিড় যোগ। কিভাবে প্রকৃতি থেকে শক্তিকে আমরা সদর্থকভাবে টানতে পারি যাতে আমাদের শরীরের, মনের, ধ্যানের, মননের, স্মরণের, কনসেন্ট্রেশনের সহায়ক হয়, এইসব নিয়ে আমাদের মুনি ঋষিরা নিরন্তর গবেষণা করেছেন। এখন আবার নতুন করে এইসব নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে। আমরাই চৌকো 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 করে ফেলছি আমাদের ঘর বাড়ি, সবই বাক্স বাক্স করে ফেলছি, কিন্তু প্রকৃতিতে কোনো কিছুই বাক্স নয়। কিন্তু গাছপালা, গাছের যে পাতাগুলো, ফুলের যে পাপড়িগুলো, কোথাও চৌকো নেই। কিন্তু এই যে কক্ষপথ বললাম, অক্ষপথ বললাম, এগুলো এলিপ্টিক্যাল, কোথাও একটা একটা গোলাকার মতন একটা বৃত্ত আছে, চৌকো নেই কিন্তু, বরং গোলাকার, বরং সার্কুলার রয়েছে প্রকৃতির মধ্যে। আপনারা কোষের চেহারাটা দেখবেন, এমনকি যে ভাইরাসের ছবিটা আপনারা সব জায়গায় দেখতে পাচ্ছেন সেটাও দেখবেন চৌকো নয়, গোলাকার। অণু পরমাণু থেকে শুরু করে সূর্য চন্দ্র পর্যন্ত সব গোলাকার। তাই জন্য গোলের সাথে গোলের কিন্তু সামঞ্জস্যটা বেশি হবে, গোলের সাথে চৌকোর নয়। এই সব বিষয় নিয়েও কিন্তু ঋষিরা এই জ্যামিতি নিয়েও খুব চিন্তা করেছেন, এবং তার সাথে শক্তির সম্পর্ক, শক্তি যা প্রবাহিত হয়ে চলেছে সব জায়গায়, সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন। করে
এক বিরাট তন্ত্র, এক বিরাট বিজ্ঞান ধীরে 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 বিবর্তিত হয়ে তৈরি হয়েছে অভিজ্ঞতার মাধ্যমে, নিরন্তর প্রকৃতিকে দেখতে দেখতে, যার দ্বারা ধীরে 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 বাস্তুশাস্ত্র তৈরি হয়েছে, অত্যন্ত বৈজ্ঞানিক। কিন্তু বৈজ্ঞানিক বলতে আমাদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে, একটা ফ্যাক্টরির ছবি ফুটে ওঠে, একটা ল্যাবরেটরির ছবি ফুটে ওঠে, একটা ওয়ার্কশপের ছবি ফুটে ওঠে, সেই ছবিটা মুছে দিয়ে শরীরের ছবিটা দেখুন, প্রকৃতির ছবিটা দেখুন, মাটির ছবি দেখুন, বাতাসকে দেখুন বা অনুভব করুন, জলকে দেখুন, নদীকে দেখুন, খোলা চোখে পৃথিবী, ভগবানের যে জগৎ, সেই জগৎটাকে দেখুন। তখন আস্তে 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 এই বিজ্ঞানগুলো সত্য হয়ে উঠবে। যদি নাসা থেকে পাঠানো কোনো পত্রিকার পাতা উল্টান, তাহলে যতটা না বুঝতে পারবেন, নিজের দিকে তাকিয়ে এবং বাইরে আকাশের দিকে তাকিয়ে, জীবনের দিকে তাকিয়ে আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে, আরো বেশি মূর্ত হয়ে উঠবে এই বিজ্ঞান। একটা প্রাথমিক ধারণা আজকে দেওয়ার চেষ্টা করলাম, বিশাল প্রামাণিক তোমাকে এবং যারা এই বাস্তুবিজ্ঞান নিয়ে জানতে চাও তাদের। এবার তোমরা নিজেরা নিজেদের মতন করে এইসব বিষয় নিয়ে আরো পড়াশোনা করো, নিত্য অনুধ্যান করো, তাহলে আরো ধীরে ধীরে বুঝতে পারবে।